একটা বিষয় আপনি আমাদের একটু যদি ক্ল্যারিফাই করেন যে বাংলাদেশে যেইভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, তারা আসলে জীবন ধারণই করতে পারতেছে না, বাঁচতে পারতেছে না, ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটাতে কি আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া বলাও আসলে, মানে আমি এভাবেও জেনারেলাইজ করতে চাই না, যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাগান্ডাগুলি ছড়াতে থাকলো, আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো, ওরা আরও মজা পেলো, আরও বেশি করে দেখাতে থাকলো। কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এইসব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে। কারণ মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম, বাংলাদেশে আল জাজিরা কাজ করছে, বিবিসি কাজ করছে, সিএনএন কাজ করছে, এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে, রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বলল না বলল সেইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা, জনাব জুলকারনাইন সাহেব? জি, থ্যাংক ইউ খালেদ ভাই। এটা আপনার সাথে আমার প্রথম কোনো ইন্টারাকশন। এর আগে আপনার সাথে আমার কখনো ইন্টারাকশন হয় নাই, সো ইটস আ প্লেজার টু বি অন ইউর শো। থ্যাংক ইউ। আর আপনি আসলে যেটা বললেন, এটা হয়তো গুরুত্ব দেওয়ার মতো কিছু ছিল না, হয়তো এটা তেমন গুরুত্ব কখনোই পেত না। বাট জিনিসটা আসলে ঠিক যেভাবে এসকালেট করেছে, আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিক্যালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা, তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন, এতে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন, একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছেন। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না। হ্যাঁ, তারা প্রথম প্রথম ডিসইনফরমেশন ছড়াচ্ছিল, বাট এটা যখন এসকালেট করে গেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছিয়েছে। যদি এটা গুজব হতো, যদি এটা ডিসইনফরমেশন হতো, এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করা না হতো রাষ্ট্রীয় ভাবে, রাষ্ট্রীয় মদদে, তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না। আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে, বিভিন্ন ইউএস সিনেট বডির কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতে। এত এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায় নাই। বাট আপনি এখানে দেখেন, এখানে দেখে মনে হচ্ছে যে 3 মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, 3 মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে। এবং এর ম্যাক্সিমাম, আপনার 95% অফ দিস ক্লেইমস আর ফলস। আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে, সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে। আবার গতকালে দেখলাম যে, লাইক আই মাইসেলফ আই ওয়াজ সারপ্রাইজ যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে, রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড। এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজেভাবে বিশ্বের কাছে পোট্রে করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করেছেন। সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা সেপারেটিং, লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না। এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, যা রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে। এন্ড উই রিয়েলি নিড টু ডিল উইথ দিস সিরিয়াসলি। আমি যেটা মানে অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না। আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই 3 মাসে এরকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন করতেছে না। আপনার মনে আছে যে আনন্দবাজার গত 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে অন্তত 3বার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য, ভুল রিপোর্টের জন্য, উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য, এবং বাংলাদেশ প্রসঙ্গেই। এবং তারা এগুলি কিন্তু সবসময় করে। এবং আপনি বিজেপির কথা বললেন, বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে। এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরীকেও জানতে চাইব, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চাইছিলাম যে আমাদের এইখানে
এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে, তাদেরকে ভিউ বাড়িয়ে, তাদেরকে আলোচনায় রেখে, তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা। এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড টুইটের কথা বলতেছিলেন, আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি, মুসলমান দেশ, ওদের কিওয়ার্ডগুলি আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন, ওরা এগুলি করবেই। কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা। আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন, কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পারানো হয়েছে, যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে, সেটা তো আমরা জানি, মানে রিউমার স্ক্যানারের জন্য অপেক্ষা করার দরকার নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশে যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে। এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেনস্টে গিয়ে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না। কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক, যেমন মুসলমান সমর্থকদের বাসাতে আক্রমণ হয়েছে, হিন্দু সমর্থকদের বাসাতেও একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে, আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া, মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না। ওকে। আর আর আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই ভদ্রলোক উনি তো ওর দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে। আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে। অবশ্যই আসা যায় না, তার কিছু অবশ্যই আসা আসা যায় যায় না। না, সে অবশ্যই আসা চায় যায় আরো না। ভোট, সে চায় আরো ভোট, সে এক্স্যাক্টলি। চায় আরো ভোট। সো সে জানে কোন টিউনে কথা বললে তার এখানকার ভোটাররা প্রীত হবে, সে ওইভাবে কথা না, বলতেছে। কিন্তু কিন্তু জনাব খান, আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি, আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি, তার সম্বন্ধে জানি, পড়েছি। ভাদুরী, কারেক্ট মি ইফ আই এম রং, কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম। মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না, মানে আমি দেখি নাই আর কি। কিন্তু এই ধরনের কথা কিন্তু তিনি বলে আসছেন, বলে হয়তো লোকজন গুরুত্ব দেয় নাই, কিন্তু তাকে ওই ময়ূকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে, অথবা রিপাবলিক টিভি, অন্যান্য এনডিটিভি এরাকে তাকে গুরুত্ব দিচ্ছে। যেমন আনা হচ্ছে, যেমন আমাকে কত প্রশ্ন নেওয়া হয়েছিল, কোথাও আমাকে কথাই বলতে দেওয়া হইল না, আমি আমাকে দেখেছি। চিৎকার করে শেষ হয়ে গেল। আরে ভাই, আপনি যদি আমাকে চিৎকারই করেন তাহলে আমাকে ডাকলেন কেন? আমাকেও এবং মুক্তাদির রশিদকেও। জি। তো এটা তো আসলে ঠিক না, তাই না? যে একটা চাপ জোর করে আপনি একটা ন্যারেটিভ চাপা দেওয়ার চেষ্টা করতেছেন, বিকজ ইউ ওয়ান্ট দ্যাট ন্যারেটিভ টু বি এস্টাবলিশড। আমার মনে হয় যে জনাব খান ঠিকই বলেছেন। শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী। তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না, তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না, নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে। এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়, এরকম আমরা মনে করতে পারি কিনা? শায়ের এটা আপনি বলার পরে আমি একটু ভাদুরীকে জানতে চাই। আমি আপনাকে একটা রেসপন্সটা দেই। জি। আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্স দেই। শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না। উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, উনি বাসায় আছেন, ওনার সিকিউরিটি আছে, সবকিছুই আছে, এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে 10 জনের ঘরে গিয়ে আগুন দাও, 10 জনের মাথা বাড়ি দাও। এই ধরনের এই লাইক উগ্রতা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন। এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো, তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো? বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডারও তাদেরকে পাঠায় নাই যে তোমার দেশে বসে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলতেছে। একটা করে কথা শুনি, আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন, এরকম কোনো ছবি বা এরকম কোনো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল দু একটা পত্রিকাতে, এরকম এসেছে। খুব সম্ভবত আমি ঠিক শিওর না, বাট আমি এই রিপোর্টটা পড়েছি। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার মতো একজন, যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফড একজন মানুষ, তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব? ভারতেরও কোনো মিডিয়া, আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তোলে নাই। এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন, এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় রিপোর্ট করেছে। আমি এই মুহূর্তে আমার স্মরণ করতেছি না কে বলেছে। আমি সেই রিপোর্টটা দেখেছি, কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার বিবেচনায় সেটাকে একটা না, এর জন্য আমি আই ক্যানট ভেরিফাই দ্যাট। আমি পড়েছি, সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি ওখানে পার্কে ঘুরতে পারেন অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ দেয়ার, এবং ওইখানে বসে
উনি তার দলের নেতাকর্মীদেরকে আমার নির্দেশ মনে হয় না যে দিচ্ছেন জুলকারনাইন, আমার মনে হয় যে আপনার কাছে বরং আমি এই আহ্বানটা করতাম যে জুলকারনাইন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যখন যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেইটার বিষয়ে আমরা অনেক ডিপ কিছু জানতে পেরেছি। আমার মনে হয় মানে আমার প্রশ্নটা আমার মনে মনে ছিল যে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শেখ হাসিনা এখন কেমন আছেন, কি করছেন। আমার 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 ডিসকন্টেন্ট আপনি দেখেন যে আমি যেটা দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে। তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই, কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে, কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না। এটা হচ্ছে আমার রিডিং। না, এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না, এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি। শেখ হাসিনা যে বাসাতে থাকেন ভারতে, সেই বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন, এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন। সুতরাং ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওখানে যেত? ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে, 100টা মেজরকে নিউট্রালাইজ করছে। কতজন হবে? 500 জন কর্মকর্তা, 1000 জন কর্মকর্তা হবে। 1000 জন এগেইনস্ট আপনার 2,40,000 আর্মি তো চেইন অফ কমান্ডে চলে, তাই না? মানে র আমরা এরকম শুনছি, র রিপোর্ট না দিলে কেউ ব্রিগেডিয়ারই হইতে পারে না, কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম, লেফটেন্যান্ট পর্যন্ত আসসালামু আলাইকুম। বললাম যে অফিসার যার প্রমোশনই হওয়ার কথা না, যে সুপারসিডেড, যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন, তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব। তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমেনাইজার, এটা একটা চরিত্রহীন একটা লম্পট। আমি তোর কমান্ড মানবো না এখন, কারণ আমার আশেপাশের লোকজন আছে, লাইক আই উইল ফলো হোয়াট দ্য পাবলিক আর সেইং। ওকে, কারণ তারা আমার কাছে তারা 20 জুলাই একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ। আমি জানি না লাইক রাইট। তো ওইখানে তারা বেশি স্পষ্ট করেই কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না। ওকে, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে। আচ্ছা, এটিও একটি প্রশ্ন করতে চাই, এটি যদি আপনি একটু সংযোজন দেন। 1/11-এর সময়, অর্থাৎ আমরা যেটিকে 1/11 বলছি 2007 সালের সময়, আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা, এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন, আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে, যে প্রতিবেদন হয়েছে, তার অনেক সমালোচনা হয়েছে। বড় বড় সাংবাদিকরা এই নিয়ে 15 বছর ধরে অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে। কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা? মানে আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকার কথা বলছে, কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম, আমরা এটা জানি না। এই আবার যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবহু এক, মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে ওইটাও এখানে, ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে যেটা হবে সেটা এখানে। এটা কেমনে হয়? আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে? আপনি কি দেখেন এটা? আসলে খালিদ ভাই, এখন এটা খুব একটা সিম্পল জিনিস, কিন্তু যে এমএস এন্টারপ্রাইজ যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মুন্নি সাহার, যেটার এগেইনস্টে 134 কোটি টাকা পাওয়া গেছে, মুন্নি সাহা বলেছেন এই ব্যবসাটা 2002 সাল থেকে চলতেছে। এমএস মানে কি মুন্নি সাহা কিনা এটা আমরা জানি না, ওটা কি তার নামে পর এন্টারপ্রাইজ কিনা, কারণ লাইক নাম হচ্ছে এমএস। এখন 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ব্যবসায় 134 কোটি টাকার মতো লেনদেন হয়, টার্নওভার হয়, দ্যাট মিনস আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় 50 লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশে। ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট, ইটস এ সাইজেবল অ্যামাউন্ট অফ মানি। তো আপনি নিজে বাংলাদেশের বোধহয় জুডিশিয়ারিতে ইনভলভড ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্সে। আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই, আমরা যদি মুন্নি সাহার যিনি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি, মুন্নি সাহার ট্যাক্স রিপোর্ট বের করি, ইট ইজ কোয়াইট এ ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি কি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হয়েছে কিনা রিপোর্টটা ছাপার আগে? এই ইজি কাজটা তো এখন নাকি এটা প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হয়েছে, যেটা নাজিল হয়েছে। শওকত ওসমান একটা কোয়ার্ট্রেট লিখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না, হয় নির্মাণ, প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান। ওইটার মধ্যে চলে গেছে কিনা, ফোরম্যান আর ফরমানের মধ্যে? আমার মনে হয় বিষয়টা অনেকটা ওরকম এখন হয়ে গেছে আর কি, যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে, নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না। অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে, কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন,
এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেক অনেক দিতে চান না। অনেক কারণও আছে কেন আচ্ছা তারা এফোর্ট দিতে চান না। আ- আ- মানে ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া, আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা। কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহির সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি ট্রু। এগুলা। তো সো